আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে যাত্রা। 8ই আগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত 100 জনের পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 53 ও অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীনেও কম্পন অনুভূত। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং বিপিএল এর সিলেট পর্বের দ্বিতীয় দিন আজ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের রাতেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন রাহুল রায়। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাহুল, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে কি কি প্রস্তুতি চলছে এখন আপনি আমাদেরকে জানাবেন। রিদিতা, আপনাকে ধন্যবাদ। শেষ পর্যন্ত এই 7 জানুয়ারি অর্থাৎ আজকে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে তিনি কিন্তু বাসায় থেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এবং বেশ কয়েকবার রাজধানীর এবার কেয়ার হাসপাতালেও তিনি ভর্তি ছিলেন। 2020 সালের 25শে মার্চ করোনার প্রাদুর্ভাবের সময়ে তিনি তৎকালীন সরকারের নির্বাহী আদেশেই কিন্তু তিনি বাসায় অবস্থান করেন এবং তখন থেকেই কিন্তু বিএনপির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার দাবি জানানো হচ্ছিল। তবে সে সময় তিনি যেতে পারেনি, অনুমতি পায়নি। 5ই আগস্ট পট পরিবর্তনের পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে সকল আইনি বাধা দূর হয়ে গেছে এবং এর মাঝখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে আসলে যখন বেগম খালেদা জিয়া তিনি ফ্লাই করার মতো তার শারীরিক অবস্থা হবে তখনই তারা এই সিদ্ধান্ত নেবেন। এর আগেও গতকালও দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন যে এর আগেও তারা 2-1 নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন, কিন্তু একদম তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং নানান পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু তারা আজকের এই দিন নির্ধারণ করেছেন। আমি যদি বলি যে তার যাওয়ার আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে দেখা করেছেন। তারপরে রোববার অর্থাৎ পরশু রাতে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন এবং গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন যে আজকে রাত 10টায় কাতার যে আমির তার পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই এয়ার অ্যাম্বুলেন্স এখান থেকে ঢাকা থেকে দোহা যাবে, দোহা থেকে লন্ডনে যাবেন এবং আমাদের রুট প্ল্যান জানিয়ে দেওয়া হয়েছে এবং কখন বের হবেন যেটি জানানো হয়েছে যে রাত 8টায় তিনি তার বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে এবং 9টার মধ্যে তিনি বিমানবন্দরে থাকবেন। 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার কথা রয়েছে। AZM জাহিদ হোসেন কিন্তু গতকাল জানিয়েছেন যে এয়ারপোর্টের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও কিন্তু এয়ারপোর্টে থাকবেন এবং সেখান থেকে লন্ডন ক্লিনিক নামের যে হাসপাতাল, জাহিদ হোসেন জানিয়েছেন যে সেটি নাকি লন্ডনের অনেক পুরাতন হাসপাতাল এবং সাবেক প্রধানমন্ত্রীর হার্ট, লিভার এবং করোনার পরবর্তী সময়ে বিভিন্ন যে জটিলতা ছিল, তার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেই হাসপাতালে এ ধরনের
সমস্যাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে এবং এই পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তার পরবর্তী চিকিৎসা কি হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে। রেদিতা, ধন্যবাদ আপনাকে। চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তা সহ খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য শুরু থেকেই বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বিগত সরকারের সময় দল ও পরিবারের পক্ষ থেকে দেওয়া বিদেশে যাওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয় অন্তত 20 বার। দেখেন, আমার কাছে এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। হাসিনা সরকারের এমন নেতিবাচক আচরণকে চরম মানবতা বিরোধী ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে আসছে বিএনপি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বেশ কয়েক বছর ধরেই দেশব্যাপী টানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটি। তবে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাল্টায় দৃশ্যপট। সব অভিযোগ থেকে দায়মুক্ত হন খালেদা জিয়া। আপিল বিভাগের রায়ে দুদকের 2 মামলায় খালাস পাওয়ার পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক 37টি মামলাই বাতিল হয় বেগম জিয়ার। অভ্যুত্থানের পরদিনই নিজের পাসপোর্ট ফিরে পান বিএনপি চেয়ারপারসন। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রক্রিয়া। 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের 16 জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্য গিয়েছিলেন খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফিরেন তিনি। সে সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা সেবা নিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার এবারের সফর শুধু চিকিৎসার জন্যই তাৎপর্যপূর্ণ নয়, বরং দীর্ঘ 7 বছর পর লন্ডনে থাকা বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে। তার সঙ্গে রয়েছে আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার পরিবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল আবেদন শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেওয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের উপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। এতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে খালেদা জিয়া আলাদা 2টি লিভ টু আপিল করলে 2024 সালে 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। আজ ওই আপিলের ওপর সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়। যে মামলা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যে মামলায় ওনার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যে মামলায় নথিতে ওনার কোনো যোগসূত্র নেই, তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশন দিয়েছিলেন 5 বছর। 8 আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানি লন্ডারিং বিগত সরকারের সময় বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গণ অভ্যুত্থানে আহত 100 জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শাকির আনানের রিপোর্ট। পাসপোর্ট ও ডিবি কার্যালয় পরিদর্শনের পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 ও 8 আগস্টের পর যারা দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের পাশাপাশি 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত 500 জনকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চেষ্টা চলছে। এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব। ক্ষতিগ্রস্ত থানা ও যানবাহনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। শাকির আবদান, চ্যানেল আই, ঢাকা। হাওর অধ্যুষিত উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম বর্তমানে বিএনপির রাজনীতি ঘিরে উত্তাল উপজেলা। চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগ উঠতে থাকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। হুমকি, জলমহল দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, অবৈধ বালু উত্তোলন সহ নানা অভিযোগে বিএনপির পক্ষ থেকে শোকজের মাধ্যমে সতর্ক করা হয় তাকে। এসবের তোয়াক্কা না করে নিজেই গড়ে তুলেছেন বাহিনী। মাস্টার আনছে, ওইগুলা করছে, পরে সে 2 লক্ষ টাকা আমাদের বাড়ি নদীর থেকে বারগান পেশে নিচ্ছে। কাগজ ঠিক আছে, তাহলে টাকা আমার 1 লাখ দিতে, আমার পোলা মানে খরচ আছে। এটা খাল, বিল, জলমহল থেকে দইরা পানি উন্নয়নের বোর্ড স্কিম, এমন কোনো কাজ বাদ নাই যে সে না করে। এগুলি আমরা অবশ্য চেষ্টা করলে এগুলি ঠিক হয়ে যেতে পারে, তবে অনেকে অসন্তুষ্ট আমাদের দলের নেতা কর্মীদের প্রতি। 5 তারিখের পরে আমাদের সভাপতি সাইদ আহমেদ সাহেব একটা আতঙ্কের নাম তৈরি হয়েছে। ওনার নামটা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ, আমরা বিএনপি সহ ওনার কাছে এখন আতঙ্ক। অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ বলেন, একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাইছে। কোনদিন নদীর পারেও যায় নাই, ড্রেজিং যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিনিও না এদেরকে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বিগত দিনে যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি, তাদেরকে আসামি করেছি। দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চান নির্বাচনকে সামনে রেখে সব ধরনের দলীয় কোন্দলের অবসান হোক। রাজীব আহমেদ, চ্যানেল আই। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 53 জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত 62 জন। ধসে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বত নেপাল সীমান্তে চীনের জিজাং নামে স্বায়ত্তশাসিত অঞ্চলে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.1। ভারত ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার সিইএনসির তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 9:05 ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল নেপাল সীমান্তে চীনের জিজাং নামে স্বায়ত্তশাসিত অঞ্চলে তিব্বতের ডিগ্রি কাউন্টি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.1। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। গত 5 বছরে ওই অঞ্চলে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ডিংরি কাউন্টির গ্যাদার শহরে বহু মানুষ হতাহত হয়েছেন। শহরের বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। চলছে উদ্ধার কাজ। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। তিব্বতের সবচেয়ে উঁচু এলাকা ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও ও গুসুও অঞ্চলে প্রায় 62,000 মানুষ বসবাস করেন। এটি মাউন্ট এভারেস্টের চীনের অংশে পড়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে নেপাল, চীন, ভারত, ভুটান ও বাংলাদেশেও। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সকাল 7:05 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সে সময় ভারতের বিহার ও আসাম সহ বিভিন্ন অঞ্চলও কেঁপে ওঠে। ভূমিকম্পের পর উৎপত্তিস্থলের কাছে কম্পন অনুভূত হয়েছে আরও কয়েক দফা। নেপালের কাঠমান্ডুতে এভারেস্টের কাছাকাছি এলাকা লেবুচি ও আশপাশে ভূমিকম্প হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ক্লাব সদস্যরা।
ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মাসুদ পারভেজের ভিডিওচিত্র, আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে বিশ্ব। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই প্রয়াসের অংশ হিসেবে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রা। বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এরপর পরিচিতি অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ক্লাবের সদস্যদের। সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে সবুজায়ন আন্দোলনে কার্যকর ভূমিকার অঙ্গীকার ক্লাবের সদস্যদের। তিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন, এখন আবার দেশ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমরা গাজীপুরের যে জীববৈচিত্র্য আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই প্রকৃতি নিয়েই কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। আমার এখানে একাত্ম হওয়া, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এটা তো আমাদের আকাঙ্ক্ষা থাকার কথা। আজকে সেটা পরিপূর্ণ হলো। নদী তার যে জীবন আছে, তার যেটা চলবার ক্ষমতা আছে, এটা আমরা হারিয়ে ফেলছি আমাদের নগরায়নের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে একটা প্রকৃতি ভাবনা তৈরি করা, অর্থাৎ এই একটা এডুকেশন দেওয়া। আর এই এডুকেশনটা কি করবে? আমার কিন্তু নলেজটা বাড়বে। স্কিল হলেই কিন্তু অ্যাওয়ারনেস আসবে, আর অ্যাওয়ারনেস আসলেই কিন্তু কনজারভেশনটা আসবে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সভ্যতা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তো জয়দেবপুর পরে হয়ে গেল গাজীপুর, কিন্তু নাম বদলানো হয়েছে, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হয়ে গেছে। যারা ব্যবসায়ী এবং যারা ক্ষমতার কাছাকাছি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই গাজীপুরের। একটা তো নদীতে ফেলছি আমরা বর্জ্য, আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচে ফেলছি, এবং এইটার মতো গুরুতর অপরাধ আর হতে পারে না। আমরা ভুলে যাই আমি নিজেও সমস্যায় পড়বো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে, এবং আমি কিন্তু দেশেরও ক্ষতি করলাম। এই দুষ্কর্মগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা যেই ভাবে আগালে আমাদের এই সমস্যার সমাধান হবে, সেটাই করতে হবে। দেশটা আমাদের, আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। শুধু দেশেই নয়, আর্তমানবতার সেবার পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি 90 জন জেলে ও নাবিককে মুক্তি দিয়েছে ভারত। বিনিময়ে বাংলাদেশ জলসীমা থেকে আটক ভারতীয় 95 জেলেকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়েছে। ছাড়া পাওয়া 90 জন জেলে ও নাবিকদের জাহাজ মালিক ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ফিরে আসা নাবিক ও জেলেরা কৃতজ্ঞতা জানান সরকারের কাছে। কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এবং বন্দি বিনিময়ে ভারত আটকদের দ্রুত মুক্তি মিলেছে। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যা 14 বছর আজ। দেশ বিদেশে আলোচিত নির্মম এই হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে বিচারিক কাজ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মারা যায় কিশোরী ফেলানী খাতুন। ফেলানীর মরদেহ কয়েক ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকা দৃশ্য দেশ বিদেশের গণমাধ্যম সহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় তোলে। 2013 সালে 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়। একই বছরের 6 সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ এর বিশেষ আদালত। বিজিবির আপত্তিতে 2014 সালের 22 সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে সেখানে অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়।
2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম উচ্চ আদালতের রিট পিটিশন দাখিল করেন। কয়েক দফায় শুনানির দিন পিছিয়ে এখনও আদালতে ঝুলে আছে পিটিশনটি। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত হত্যা অনেকাংশে কমবে বলে জানান এই আইনজীবী। ফেলানী হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার উন্নয়ন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকে বাতিল হওয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের আন্দোলনে মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এই সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানায়। এর আগে গত 2রা জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তিতে 5% পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। শিক্ষার্থীদের গেল 1 মাস জুড়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। রাজধানী পুরানা পল্টনের 4তলা ভবনের 2য় তলা ল চেম্বারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় সকাল 10:30টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সকাল 9:15টার দিকে মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটিতে বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র। চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ রুম এডিটর সাদিয়া ওমরের বাবা আইসিডিডিআরবির ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাবেক প্রধান ওমর রেজা আব্দুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের পর মিরপুর ও কালশীতে জানাজার নামাজ শেষে মিরপুরে তাকে দাফন করা হবে। গাজা ইসরায়েলি হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছে এক ইসরায়েলি সৈন্য। গাজায় ত্রাণ পণ্যবাহী গাড়িবহরে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গতরাতে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার জনজীবন। যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জেরুজালেমে ফিলিস্তিনে আরও জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। সম্প্রতি চীনের শিশুদের মধ্যে হিউম্যান মেটা নিউমোভাইরাস HMPV নামে নতুন একটি ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি সর্দি কাশির মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ফুসফুসেরও গুরুতর সংক্রমণের কারণ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এটি এখন শীর্ষ 4টি সাধারণ ভাইরাল সংক্রমণের মধ্যে একটি। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির অধ্যাপক অ্যান্ড্রু হেস্টন জানান, HMPV এই শতাব্দীর শুরু থেকে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত। নিউমোভাইরাস গবেষক ইস্টান আরও বলেন, সংক্রমণের প্যাটার্নে পরিবর্তন দেখা দেওয়া সবসময় উদ্বেগজনক। সংক্রমণের সম্ভাব্য উত্থানগুলোর কারণ চিহ্নিত করতে আরও গবেষণা প্রয়োজন। নিটল টাটা, কৃষি সংবাদ। সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষক। 4 থেকে 5 টাকা কেজি দরে ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন সবজি ক্ষেত থেকে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সবজি চাষাবাদ বহু আগে থেকেই। অগ্রহায়ণ মাস থেকেই কৃষকের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে উঠতে থাকে। অন্যান্য বছর ভালো দাম পেলেও এবছর সবজির দাম অনেক কমে গেছে। সাতক্ষীরা সদর ও তালা উপজেলা জুড়ে জলাবদ্ধতা থাকায় 1 লাখ পরিবার পানিবন্দী ছিল। সার, কীটনাশক ও বীজের দাম বেশি থাকায় সবজি চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে। আর খেতে কৃষকের কাছ থেকে বিক্রেতারা কিনছেন 2 থেকে 5 টাকা কেজি দরে। কৃষকের লাভ তো দূরের কথা, সার, বীজ, কীটনাশকের দামটুকুই উঠছে না। কপি পিছনে একটা গাছের পিছনে 10-15 টাকা খরচ, এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কেজি। তাহলে কি করে পিঠ বাঁচবে? খরচ দিয়েছে 35 থেকে 40 হাজার টাকা, এখন 15,000 টাকা বাড়ি আমি আনতে পারিনি।
20-30 হাজারের উপরে টাকা উদ্যোগ খরচ করেছি, কিন্তু আমরা এখন যে 3-4 টাকা কপি কেজি, আমরা খুব লস হয়ে গেছে আমাদের কৃষকেরা। তাহলে এখন এই কৃষকের এই যে খরচ করি, এখন আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা কম দামে চাই, কিন্তু ন্যায্য, যেটা হলো যদি সারের দাম কমে যায়, বিদ্যুতের ইউনিটের দাম কমে যায়, তাহলে অন্তত কৃষকরা তখন বাঁচবে। কিন্তু এগুলো দাম বাড়িয়ে, তরকারির দাম কমাই দিয়ে, অন্যান্য ফসলের দাম কমাই দিয়ে, এগুলো কিন্তু কৃষককে মেরে ফেলা। কৃষক যদি না বেঁচে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো? দরপতনের কারণ হিসাবে আবহাওয়াকেই দায়ী করছে কৃষি বিপণন বিভাগ। এবছর এই বৃষ্টির পরে সব লোকজনই, যেহেতু মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তাই সমস্ত কৃষকরা একত্রে পণ্য লাগানোর জন্য এই পণ্যগুলো বাজারে সরবরাহ এতটাই বেশি হয়ে গেছে যে ঢাকা, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল যেখানেই বলেন আমরা মার্কেট সংযোগ করতেছি, কিন্তু চাহিদার একটা ব্যাপার আছে, চাহিদার অতিরিক্ত পণ্যটা এসে গেছে, যে কারণে আজকের কৃষকরা দামটা কম পাচ্ছে। মৌসুমে উৎপাদিত সবজি সংরক্ষণে সবজি হিমাগার চান কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিনের দখল দূষণে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী নদী। একসময় খরস্রোতা নৌপথ এখন ভাগাড়। মশা, মাছি সহ নানান রোগের প্রাদুর্ভাবে হুমকিতে জনস্বাস্থ্য। খনন ও পরিকল্পিত উন্নয়নে কাটাখালী নদী বাঁচানোর দাবি সিরাজগঞ্জবাসী। নদীটি পুনরুদ্ধারে সবার সচেতনতা ও সহায়তার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাণিজ্য ও যাতায়াত সুগম করতে ব্রিটিশ শাসনামলে সিরাজগঞ্জের বুকে খনন করা হয় কাটাখালী নদী। সময়ের গুরুত্বপূর্ণ নৌপথে নেই কোনো পানি প্রবাহ। অব্যবস্থাপনা আর অবহেলায় দখল হয়ে গেছে কাটাখালীর বিভিন্ন অংশ। দুর্নীতি ও অনিয়মে এর আগে নদী খনন ও সৌন্দর্য বর্ধনে কোটি টাকার প্রকল্পের সুফল না আসায় স্থানীয়দের দুঃখের কারণ কাটাখালী নদী। ময়লা আবর্জনায় ভর্তি, সেখানে মানুষ সুস্থ পরিবেশ তো দূরের কথা, এখান দিয়ে হেঁটে যাওয়াই কষ্টকর। দুর্নীতি বন্ধ করে যদি আমরা কাজ করি, তাহলে দেখা যাবে এই কাটাখালী সৌন্দর্য বর্ধন করবে, পরিবেশ দূষণ মুক্ত করবে। ব্রিজের যেমন এক প্রকার ঐতিহ্য আছে এই দেশে, এই খালের যেন ওই ঐতিহ্য সারা দেশে যেন ছড়িয়ে পড়ে, এই পরিকল্পনা নিয়ে কাজ করা হোক। শুষ্ক মৌসুমে যেন পানি থাকে, সেই ব্যবস্থা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত এটা আসলে সমস্যার সমাধান হবে না। তবে বিপর্যস্ত পরিস্থিতির জন্য স্থানীয়দের অসচেতনতাকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীর যে খননটা হয়েছে, আমাদের খননটা ভালো হয়েছে এবং খননটা এখনো আছে, তবে যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না। ঐতিহ্যবাহী কাটাখালী নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনার প্রত্যাশা শহরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ফরিদপুর সদর উপজেলার গেটদায় রেল ক্রসিং এর রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে 4 জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3 জন নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় আরও 2 জনের। মাইক্রোবাসে করে 10 থেকে 11 জন যাত্রী রেল ক্রসিং পার হবার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। সেই সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলে ওই রেল ক্রসিং এ কোনো গেটম্যান নেই। ফরিদপুর ফায়ার সার্ভিসে স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে 3 জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে যাত্রা। 8ই আগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত 100 জনের পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 53 ও অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীনেও কম্পন অনুভূত। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং বিপিএল এ সিলেট পর্বের দ্বিতীয় দিন আজ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।